কমিউনিকেশন প্লাস কানেক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ কাউকে জায়গায় দেয় না ভাই, জায়গাটা করে নিতে হয়। সব বিক্রি করে আরো ডিপিএস করে। আমি যদি ক্যারিয়ারে সাকসেস হতে পারি, তুমি তো শ্রেণীর উপরে শুয়ে থাকবা যে স্যার আমি তো মনে হয় এখানে বেশি দিন কাজ করতে পারবো না, আমার চলে যেতে হবে। আমাকে একটা ধমক দিছে যে আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করছে, তার জ্ঞান থেকে কিছু অংশ যখন মানুষকে দিছে, সে কি না করতে পারে। আপনি কিভাবে বায়ার কনভিন্স করবেন, কিভাবে আপনি ওয়ার্কার কনভিন্স করবেন, কিভাবে আপনি বায়ারকে কনভিন্স করে আপনার স্যাম্পলটাকে ওয়ান শটে অ্যাপ্রুভ করে নিয়ে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন পরান এ পডকাস্ট, যেখানে আমরা কথা বলি গার্মেন্টস, টেক্সটাইল এবং ফ্যাশন বিজনেসের ইনসাইড অ্যান্ড আউটসাইড নিয়ে। আজকে আমাদের সাথে আছেন স্পেশাল গেস্ট সায়েদ ইলিয়াস ভাই, যিনি এই ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল ডিপার্টমেন্টে দীর্ঘ 20 বছরেরও উপরে কাজ করছেন। বর্তমানে উনি কেরিয়ারের লিডিং পর্যায়ে আছেন। ওনার যেই কেরিয়ারের জার্নিটা, এইটা আমরা যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করি, লাইক প্যাটার্ন মেকিংয়ে স্পেশালি, আমাদের প্রত্যেকের জন্য ইন্সপায়ারেশন হইতে পারে। এবং যারা এই টেকনিক্যাল সাইডে কাজ করতে আগ্রহী, তাদের জন্য একটা ইন্সপায়ারেশন হতে পারে। কারণ প্যাটার্ন মেকিংয়ে লিডিং পর্যায়ে আসা অ্যাজ এ টেকনিশিয়ান এবং বড় বড় বায়ারগুলি নিয়ে কাজ করা, এটার কিন্তু একটা লম্বা প্রসেস আছে। তো সেই জায়গা থেকে আমরা যদি আজকে সায়েদ ইলিয়াস ভাইয়ের থেকে আমরা শুনবো তার কেরিয়ার জার্নি এবং কিভাবে আমরা শুরু করলে কেরিয়ারটা তার পর্যায়ে যেতে পারি। আমাদের অনেকেরই এই জিনিসগুলা জানার আগ্রহ রয়েছে এবং জানতে চাই। অনেকেই হয়তো প্রপার কেরিয়ারের গাইডলাইন পান না, যার জন্য তাদের কেরিয়ার আর ডেভেলপ হয় না। সো আজকে আমরা সায়েদ ইলিয়াস ভাইয়ের থেকে সেটাই শুনবো। এবং আপনারা যারা গার্মেন্টস, টেক্সটাইল এবং ফ্যাশন বিজনেসে আসতে চান অথবা কাজ করছেন, সবার জন্যই হতে পারে আজকের পডকাস্টটা খুবই টেকনিক্যাল এবং খুবই ইনসাইটফুল। এটা যারা টেকনিক্যাল সাইটগুলোতে কাজ করতে চান তাদের জন্য খুবই ভ্যালুয়েবল হবে। আমি পরান এ প্ল্যাটফর্মের সিও, শুরু করছি আজকের পডকাস্ট। সায়েদ ইলিয়াস ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ওকে, সো আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা আমার লাইফের ফার্স্ট পডকাস্ট। আমি নিজেকে অনেক ফেথফুল মনে করছি। থ্যাংক ইউ পরান ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। ওকে, সায়েদ ইলিয়াস ভাই, আপনার কেরিয়ার জার্নিটা আমাদের সবার জন্য ইন্সপায়ারেবল হবে। আপনি যদি আপনার কেরিয়ারের জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করেন, কিভাবে আপনি আসলে এই সেক্টরে আসলেন? ধন্যবাদ ভাই। আসলে আমার লাইফের এই জার্নিটা, মানে ইন্ডাস্ট্রির জার্নিটা অনেক লম্বা। সেটা 2005-এরও আগে। হ্যাঁ, অনেক আগে। তো তখন ইন্ডাস্ট্রিতে এত আধুনিক যন্ত্রপাতি বা এত টেকনোলজি ছিল না এখন যেটা আসছে। তো এই জন্য আমাদের ওই সময়টায় অনেক স্ট্রাগল করতে হয়েছে। যেমন ধরেন, আমি যখন শুরুতে আসি ইন্ডাস্ট্রিজে, তখন আমি এই যে অ্যাসিস্ট্যান্ট, স্যাম্পলিংয়ে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করছি। সেটা হচ্ছে চট্টগ্রাম ইফিজের একটা কোম্পানি, প্যাসিফিক জিন্সে। তো প্যাসিফিক জিন্স আসলে এটা তো এখন অনেক রিনাউন একটা, তখনকার সময়ে চট্টগ্রাম ইফিজেডের টপ 10 কোম্পানিগুলোর মধ্যে একটা। তো ওইখানে জয়েন করাটা আমার এত সহজ ছিল না। তা আমাদের এলাকার এক বড় ভাই, তার মাধ্যমে ওখানে আমি অ্যাসিস্ট্যান্টে জয়েন করি। তো ওই সময় আমি দেখলাম, যখন আমি প্রায় 6 মাস কাজ করে ফেলছি ওখানে, মানে 6 মাসে আমি ওইখানকার অনেক কিছু অবজার্ভ করলাম, যে কাটিং ডিপার্টমেন্ট, সুইং ডিপার্টমেন্ট, ওয়াশিং ডিপার্টমেন্ট, স্যাম্পলিং, আদার্স সব কিছু অবজার্ভ করে দেখলাম যে সব ডিপার্টমেন্টে হিউজ পরিমাণ ওয়ার্কার আছে। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু খুব অল্প কয়েকজন মানুষ এসি রুমে কাজ করে। তারা প্যাটার্ন নিয়ে কাজ করে, কেউ আপনার কম্পিউটারে বিভিন্ন কাজ করতেছে। তখন আমার মনে হইলো যে এই যে হিউজ এতগুলো মানুষ এখানে কাজ করে, ওইখানে গুটি কয়েক মানুষ কাজ করে। আমি তখন থেকে স্বপ্ন দেখি যে ওইখানে কিভাবে যাওয়া যায়। তখন থেকে আমার শুরু যে আমি ওইখানে যাবই। তো এটাই হচ্ছে থিঙ্ক, যে অ্যাকচুয়ালি আপনি যখন লাইফের জার্নিটা স্টার্ট করবেন, আপনার একটা লক্ষ্য থাকতে হবে, যে নির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে, যে আমি আমার লাইফটাকে আমি ওই জায়গায় দেখতে চাই, একটা সার্টেন টাইমে আমি আমাকে ওইখানে দেখতে চাই। এই জন্য কী করতে হবে, আমার লাইফের একটা ক্যালকুলেট আমি করে ফেলছি
যে আমি কি কি করব, আমার কি কি প্রয়োজন, আমার কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তখন থেকে আমার শুরু। তখন আপনি কি ইনিশিয়েটিভ নিলেন? তো প্রথমত আমি স্যাম্পলিং সম্পর্কে ধারণা নিলাম। ওকে, ওইখানে বেশ কয়েকজন স্যাম্পলিং ম্যানের সাথে আমার কানেক্টিভিটিটা বাড়ালাম। এটা একটা ইম্পর্টেন্ট ভাই, বুঝছেন? আচ্ছা, আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কমিউনিকেশন আর কানেক্টিভিটি এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা যারা আসবে আমি তাদেরকে বলবো যে কমিউনিকেশন প্লাস কানেক্টিভিটি এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি তাদের সাথে কানেক্টিভিটি শুরু করলাম। কিভাবে? এই যে বাইরে গেলাম, এই যে ভাই আপনার কাজটা দেখলাম, অনেক ভালো লাগছে, চলেন বা একটা চা খাই, এই যেভাবে শুরু হইলো কানেক্টিভিটি। দেন তাদের সাথে একদিন এক ভাইয়ের সাথে বললাম যে আমি আপনার স্যাম্পলটা শিখতে চাই, সেটা কিভাবে। তো সেই প্রথমে রাজি হইল না। তো একদিন ফুটবল খেলবো, হ্যাঁ, আচ্ছা, ওনারা আমাকে নিয়ে গেছে, আমি গোলকিপার, তখন আমি ভালো গোল, হ্যাঁ মানে গোলকিপার হিসেবে ভালো করতাম। সেদিন খুব ভালো একটা ম্যাচ ছিল, ম্যাচটা আমরা সামহাউ উইন করছি। ওকে, উইন করার পরে উনি আমাকে আমাকে ট্রিট দেবে। আচ্ছা, ওই লোকটাই তো ট্রিট দিল। তখন আমি বললাম ভাই আমি আপনার ট্রিট নেব না, আমাকে আপনার কাজ শিখাইতে হবে। রাজি হয়ে গেল। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আসলে কানেকশন করা গেলে না অনেকভাবেই করা যায়। এটা অবশ্যই একজনের সাথে কানেক্টিভিটি বাড়াইতে গেলে সে কি পছন্দ করে না করে, তার মন মেজাজ বুঝে তার সাথে মানে অ্যাটাচ হয়ে আমার যেটা প্রয়োজন সেটা একটু নেওয়া। তো অবশ্যই কারো থেকে কিছু নিতে গেলে মানে তাকে একটু প্লিজড করতে হয়, আসলে এটা একটা ব্যাপার। এক্স্যাক্টলি। তো তারপর আমি ওনার কাছ থেকে আমি স্যাম্পলিংটা মোটামুটি শিখলাম। শেখার পরে এইখান থেকে আমি আবার ইয়ং ওয়ানে জয়েন করছি অ্যাজ এ স্যাম্পলম্যান হিসেবে। ও, স্যাম্পল শিখেই স্যাম্পলম্যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওইখানে কিছুদিন কাজ করছি, ওখানে প্রায় প্যাসিফিক জিন্সে প্রায় 3 বছর কাজ করছি অ্যাসিস্ট্যান্ট থেকে। ওখানেও স্যাম্পলম্যান আমি মানে কাগজে কলমে ছিলাম না, অফিসিয়ালি ছিলাম না, তা আনঅফিসিয়াল স্যাম্পলম্যান। দেন আমি ইয়ং ওয়ানে ভালো একটা সময় কাজ করছি। এরপরে আমি দেখলাম যে না আসলে এখানে এটা নিয়ে আর হবে না, আরো বেটার কিছু। মানে আমার তো টার্গেট হচ্ছে এই যে এসি রুমে যাওয়া, এসি রুমে বসতে হবে, এটা হলো টার্গেট, বসতে হবে, যা হয় হোক। তো দেন আমি আমার এক স্যারের সাথে ভালো রিলেশন আছে, উনি তখনকার জিএম, ওকে, তখনকার উনি জিএম ফ্যাক্টরি ম্যানেজার। তো উনি ঢাকায় চলে আসে। তো ওনার সাথে অনেক দিন মানে বারবার খালি ফোন করি। তখন কিন্তু 1 মিনিট ফোনে ভাই 8 টাকা নিত। 1 মিনিট ফোন 8 টাকা। তো ওনার সাথে মাঝে মাঝে ফোন করি, উনি ফোন রিসিভ করে কথা বলে। তো একদিন ওনাকে আমি কনভিন্স করে ফেলি। তো উনি বলছি ঠিক আছে, ঠিকানা দিল, চলে আয়। আসলাম। ফার্ম গেটে আসার পরে আমার মোবাইল হারিয়ে গেল। তখন একটা বাটন ফোন ছিল, ফোন নিয়ে গেছে। এইগুলো কিন্তু হিস্ট্রিগুলো অনেক ইন্টারেস্টিং হবে, বুঝছেন? মানে এটা একটা বাধা আপনার মানে আপনার যে একটা লক্ষ্য থাকে ওইখানে পৌঁছাইতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য থেকে মানে লাইনচ্যুত হয়ে যান তাহলে আপনি পারবেন না। এই জন্য অনেক ধৈর্য লাগবে। ফোন হারাই গেল। তো ফোন হারাই গেল, এখন ওনার নাম্বারও নাই, কিভাবে যোগাযোগ করব? তো ফার্ম গেট থেকে আমি হেঁটে আসাদ গেট আসছি। উনি আসাদ গেটের কথা বলছে। আসাদ গেট আসার পরে তো ওখানে আমার এলাকার কয়েকজন ভাই থাকে, ওনাদের সাথে যোগাযোগ হইলো। সব কিছু বললাম যে ভাই আমার ওনার বাসায় পৌঁছে দেওয়া দরকার। ওনার বাসা ছিল মিরপুরে। পরে সন্ধ্যার পরে আমাকে ওনার বাসায় পৌঁছাই দিছে। তো আফা খুব ভালো ছিল, আমাকে পৌঁছাই দিল বাসায় ওই ওখানকার এক ভাই, মানে আসাদ আবার চিনে তাকে? হ্যাঁ চিনে, মানে আমাদের এলাকার ভাই আর কি। উনি আবার ওনার সাথে ভালো রিলেশন আছে। ওকে ওকে। তো ওনার মাধ্যমেই উনি ঢাকা আসছে, ওই ফ্যাক্টরি ম্যানেজার ওনাদের মাধ্যমে ঢাকা আসছে। আচ্ছা আচ্ছা। তারপর আমি ঢাকা আসলাম, ওনাদের বাসায় আসলাম সন্ধ্যার পরে, প্রায় 10টা বেজে গেছে রাতের। তো ম্যাডাম খুব ভালো ছিলেন, আমাকে স্যারের একটা লুঙ্গি দিছে। আচ্ছা। প্রথমেই লজ্জাবোধ করলাম যে না এটা অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না। স্যার কি নিশ্চয়ই এই পডকাস্ট শুনবেন? স্যার কি আছেন? হ্যাঁ আছেন, নিশ্চয়ই পডকাস্ট শুনবেন। শফিকুল ইসলাম রোকন, উনি এখনো আছেন। তো ওনাকে আমি সবসময় রেসপেক্ট করি। ওনার নাম শুনলে মানে ওনার নাম নিলে আমি মানে একটা শ্রদ্ধাবোধ আমার যে চলে আসে। তো ওনার লুঙ্গিটা আমি সেদিন ইউজ করি নাই। তারপরে খাওয়া দাওয়া হলো,
তো পরদিন সকালবেলায় উনি আমাকে নিয়ে গেছে ভিভিলন গ্রুপে। আচ্ছা, ভিভিলন গ্রুপে তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে আসলে তোমার এইমটা কি, তুমি কি করতে চাও? তো তখন আমি বললাম যে স্যার অ্যাকচুয়ালি আমার প্রথম একটা চাকরি লাগবে, আগে চাকরি করি দেন আমি ঠিক করব আমি কি করতে চাই। তখন ওখানে পদ খালি ছিল হচ্ছে আপনার ইনপুটম্যান। মানে ইনপুটম্যানটা কি, সেটা হচ্ছে ধরেন সুইং সেকশনে যখন কাজ শুরু হয়, তো সুইং সেকশনের যে কাজগুলা যেমন আপনার বিভিন্ন পার্ট থাকে, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, আচ্ছা আচ্ছা, সুইং থ্রেড, জিপার, এগুলা কালেক্ট করে ওদেরকে নিয়ে দেওয়া, এটা হচ্ছে ইনপুটম্যানের কাজ। আচ্ছা আচ্ছা, মানে স্টোর থেকে আমাকে জিপার আনতে হবে, সুইং থ্রেড আনতে হবে, কাটিং থেকে এটা আনতে হবে, এই অ্যারেঞ্জ করে ওখানে নিয়ে দেওয়া হচ্ছে ইনপুটমেন্টের কাজ, মানে লাইক এ লেবার। আচ্ছা, তো লেবার না মানে হেল্পার। এক্স্যাক্টলি। তো এটা মানে খারাপ লাগলেও আমি এটা শুরু করছি, কারণ আমি যে স্যাম্পলম্যান, এখন তো স্যাম্পলম্যানের পদ খালি নাই, এটা করতে বাধ্য হয়েছি। তো এখন এটা আরেকটা এক্সপিরিয়েন্স। কেন এক্সপিরিয়েন্স? কারণ আপনি সুইং থ্রেড মানে সুইং ডিপার্টমেন্ট সম্পর্কে জানার জন্য এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। তখন খারাপ লাগলো, পরে মনে করছেন এটা আমাকে ভ্যালুয়েট করছে। এক্স্যাক্টলি। তারপর আমি কি করছি, ওইটা শুরু করলাম। শুরু করার 3 মাসের মাথায় যে আমার এক্সপিরিয়েন্স, মানে আমার যে কাজের ধরন দেখে আমাকে ডিজিগনেশন চেঞ্জ করে দিল, লাইন সুপারভাইজার। ও, সুইং হেল্পার থেকে লাইন সুপারভাইজার, কাজের ধরন বা এক্সপার্টিস। মাত্র 3 মাস, মাত্র 3 মাস। তো ক্যারিয়ারে টার্ন আপ একটা। এক্স্যাক্টলি, এটা টার্ন আপ হতে পারে, রাইট। এটা এখনো টার্ন আপ না, টার্ন আপটা সামনে। আচ্ছা। তো ওখানে বেশ কয়েকদিন করলাম, প্রায় 6 মাস সুপারভাইজার করলাম। এই 6 মাসের মধ্যে আমার যে কানেক্টিভিটি, মানে আমার তো লক্ষ্যটাই হচ্ছে ওইটা। তো আমি যারা প্যাটার্নে কাজ করে, বেশ কয়েকটা প্যাটার্ন মাস্টারের সাথে আমার ভালো কানেকশন হয়ে গেছে ওখানে থেকে। মানে যারা আগে তো ম্যানুয়ালি কাজ করতো, 7-8 জন প্যাটার্ন মাস্টার থাকতো, কাটিং করতো সারাদিন। তা আমি সময় ফেলে ওদের কাছে চলে যেতাম, বস আমাকে দেন আমি কাটি। তো না ভাই তুমি পারবা না, কাটি দেখেন। তো এইভাবে শুরু হলো আর কি, মানে এই যে কাটাকাটি বা টেকনিক্যাল সাইডটা ওখান থেকে স্টার্ট হলো। তো এইভাবে চলতে চলতে একদিন একজন প্যাটার্ন মাস্টার অসুস্থ খুব। এখন ওই স্টাইলের প্যাটার্নটাও খুব আর্জেন্ট ছিল। আচ্ছা। তো তখন বললো যে ওরা ডাক দেয়, ম্যানেজার বললো যে ওরা ডাক দেয়। আমি আসলাম, বললো যে তুমি এটা করো। ওরা ড্রয়িং করে দিল, আমি শুধু কাটলাম। আচ্ছা। কাটার পরে তো আমি ওই পার্টসগুলোর নাম লিখে একদম সুন্দর করে বান্ডেলিং করে গুছিয়ে দিলাম। তো উনি আমার কাজ দেখে খুব পছন্দ করছে, যে ম্যানেজার। এটা আপনি শিখলেন কোত্থেকে, যে প্যাটার্নটা কাটা, নাকি ওরা ড্রয়িং করে দিলেন? ওই যে দেখে। আচ্ছা। মানে ওইটা তো খুব সহজ, কারণ ড্রয়িং করে দিচ্ছে, আপনি ড্রয়িং এর উপর দিয়ে কাটবো, রাইট। তারপর আমি উনি আমাকে খুব লাইক করলো, ম্যানেজার, স্যাম্পলের ম্যানেজার লাইক করলো। দেন বললো যে তুমি যদি শিখতে চাও আমাকে বইলো। ওনার নাম হচ্ছে রফিক সাহেব। হ্যাঁ, রফিক। হ্যাঁ, এখনো আছেন, উনি নিশ্চয়ই পডকাস্টটা দেখবেন। এক্স্যাক্টলি। ওকে। তো বেশ কয়েকদিন পরে মানে আমি ওখান থেকে চাকরি ছেড়ে দিছি। তার কিছুদিন পরেই ছেড়ে দেওয়ার পরে ওই জিএম স্যার ডেকোতে জয়েন করে। ডেকো গ্রুপে জয়েন, বড় গ্রুপ। হ্যাঁ, জয়েন করার পরে আমি ওনার সাথে আবার যোগাযোগ করলাম যে স্যার আমি কি করব। তখন উনি বললো যে তুই জয়েন কর, লাইন চিফ হিসেবে জয়েন কর। লাইন চিফ। তখন চিন্তা করলাম এত বড় পদ, জয়েন করি। আচ্ছা, জয়েন করলাম। জয়েন করার পরে প্রথমে একটু স্ট্রাগল করতে হয়েছে, কারণ তখন তো আমার যে ওয়ার্কারের সাথে কাজ করতে হবে সরাসরি। তার আগে যেহেতু আমি সুপারভাইজিং করছি, একটু মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে। আর যখন ফুল লাইনের দায়িত্বে চলে আসছে, তখন 3-4 জন সুপারভাইজার থাকবে আমার আন্ডারে, তারপরে প্রায় 70-80 জন ওয়ার্কার থাকবে। এটাকে মেনটেন করা মানে তখন আমার এত সহজ ছিল না। তো মোটামুটি কাজ করলাম। ওই সময় কিন্তু যারা লাইনের হেড, তারা কিন্তু ওই যে ফিনিশ প্যাটার্নগুলা, সুইং লাইনের যেসব ফিনিশ প্যাটার্ন লাইক পকেট, তারপরে বিভিন্ন পার্টস আছে, ওই পার্টসের প্যাটার্নগুলা ওই লাইন চিপকে করতে হইতো। আচ্ছা, ওকে। তো ওখান থেকে আমার প্যাটার্নের ইউটার্ন নেওয়া। তো ওখানে আবার
প্যাটার্ন নিয়ে যখন কাজ করছি, বেশ কয়েকটা স্টাইল করলাম, তখন ওখানে কিন্তু বেশি দিন কাজ করা হয় নাই। হ্যাঁ, তো ওখান থেকে আমি ওই প্যাটার্নটা মোটামুটি শিখছি, ফিনিশ প্যাটার্নটা কাটতে কাটতে। তো ওইখানে আরেকজন লোক ছিল যে রিয়াজ নামের, আচ্ছা, উনি কিন্তু প্যাটার্ন মাস্টার, রিয়াজ সাহেব। তো ওনার সাথে পরিচয় হইলো কিভাবে, জিএম স্যারের মেয়ের বার্থডে একদিন, তো বার্থডেতে সবাইকে দাওয়াত দিল, তো আমি তো ওনার বাসায় থাকি, তো উনি আবার মানে অফিসে কেউ জানে না আমি ওনার বাসায় থাকি, তো সবাই আসছে, আমিও আসছি, তো আমিও লাইকে মানে গেস্ট। তো বললো সবাই, এই তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে। তো বললাম স্যার আসছি, যেহেতু আমি স্যারের একজন লাইনশিপ, স্যার ইনভাইট করলো আমাকে, তো আগে থেকেই লাইক করে, তাছাড়া বিবিলেন ওনার সাথে একসাথে কাজ করছি, তো সেই সুবাদে আসলাম আর কি। তো ঠিক আছে, তো ওইখানে আমি ওই যে রিয়া সাহেবের সাথে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে কানেক্টিভিটি এটা খুবই ইম্পর্টেন্ট ভাই এই ইন্ডাস্ট্রিতে। তো ওনার সাথে মোটামুটি ভালোই কথা হলো। পরের দিন অফিসে যাওয়ার পরে আমি বললাম যে বস, আমার কিছু শেখানো লাগবে। কি? আমাকে শুধু ওয়েটা দেখাই দেন, যে প্যাটার্নের ওয়েটা কীভাবে করব। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ করবি, 5টার পরে আসবি প্রতিদিন। তো প্রতিদিন 5টার পরে ওখানে যাইতাম, তো উনি কাজ করতো, আমি দেখতাম, আবার পাশে যারা কাজ করতো, যখন আমি ওদের দিকে তাকাইতাম, তারা হাতে ডাইকে রাখতো, তারপরে লিখতো, অথবা তারা অন্যদিকে কনসেন্ট্রেশন দিত, মানে আমি যেন ওনার কাছ থেকে কিছু শিখতে না পারি, এইভাবে করতো। আমি তো বুঝতাম, বা আমাকে অন্য বলতো, ভাই সিজারটা দাও তো, ভাই ওইটা একটু দাও তো, এরকম করতো, শিখতে যেন না পারি, কনসালটেন্সি যেন ব্রেক হয়। এক্স্যাক্টলি। তখন আমি ওনার সাথে বেশ কয়েকদিন এভাবে করতে করতে একদিন নিজে ট্রাই করলাম, দেখলাম মোটামুটি হয়েছে। তারপর এখানে আর বেশি দিন করা হয় নাই। তারপর আমি একটা বাইং হাউস, যারা জেন্টস, যারা মানে ইন্ডিটেক্স, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওইখানে আমি স্যাম্পল ম্যান হিসেবেই আবার জয়েন করলাম, ইন্ডিটেক্সের যারা বাইং হাউস। ওকে। তারপর ওখানে প্রায় 3 বছর কাজ করছি এজ এ স্যাম্পল ম্যান হিসেবে। তো ওইখান থেকেই মোটামুটি প্যাটার্নের প্র্যাকটিসকেও চালাই গেছি, তখন তো সব ম্যানুয়ালি। তারপর ওখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি সাভারের একটা ফ্যাক্টরিতে ডানা গ্রুপে ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্যাটার্নে জয়েন করছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ারটা শুরু করি। এক্স্যাক্টলি, অ্যাসিস্ট্যান্ট প্যাটার্নে জয়েন করলাম, ভালোই স্যালারি দিছে, এবং ওই সিউটা খুব ভালো ছিল। আচ্ছা, তখন কি আপনার এসি রুমে আপনি গেছেন? না, তখনও যাওয়া হয়নি, কাছাকাছি, মানে আস্তে আস্তে যাইতেছি, আস্তে আস্তে, এক্স্যাক্টলি। তো ওইখানে কিছু কারেকশন দিত আমাকে, ধরেন একটা সাইজ সেট হইতো, সাইজ সেটের প্যাটার্ন পরে জাস্ট মেজারমেন্ট বলতো যে এখান থেকে 5 মিলি কেটে ফেল, বা ওখান থেকে 5 মিলি অ্যাড কর, এগুলো করতাম। কারেকশনের পার্টটা আমার ছিল অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন হিসেবে, মূল প্যাটার্নটা কিন্তু আমাকে দেয় নাই। তো ওইখানে প্রথম ক্যাড নিয়ে আসে ওরা। ও আচ্ছা আচ্ছা, 2012 সালের কথা, ক্যাড নিয়ে আসে। তার আগে কি প্যাসিফিক জিন্সে, তার আগে একটু বলি, প্যাসিফিক জিন্সে কি তখনও ক্যাট ছিল? হ্যাঁ, ও আচ্ছা, তখনও ক্যাট ছিল। প্যাসিফিক জিন্স তো তখন থেকে অনেক মডার্ন ফ্যাক্টরি। ওকে, তার মানে ওইখানেই ক্যাট ছিল, ওরা এসি রুমে কাজ করতো, যেটা দেখে আপনি ইন্সপায়ার হলেন, আমি ওই জিনিসটা করতে চাই। এক্স্যাক্টলি। তারপরে এতগুলা এই এক্সপিরিয়েন্স নেওয়ার পর ডানা গ্রুপে জয়েন করলেন, ওইখানে তারা আপনি অ্যাসিস্ট্যান্ট প্যাটার্ন মেকার, তারপর ওইখানে এসে আপনি ফার্স্ট ওখানে ওরা ক্যাড নিয়ে আসে, রাইট? ওকে। তো ওইখানে যখন ফার্স্ট ক্যাড নিয়ে আসে, তখন আমি সহ যে ক্যাডের হেড ছিল, উনি তো তখনও ক্যাড জানতো না, যিনি স্যাম্পলের হেড ছিল উনি তখনও কিন্তু ক্যাড এতটা ভালোভাবে জানতেন না। তো আমাদের দুইজনকে ট্রেনিং করাইলো, উনি আমাকে এতটা সাইড দেয় নাই। আচ্ছা আচ্ছা, যিনি ছিলেন যে ক্যাডের হেড বা স্যাম্পলের হেড, উনি আমাকে এতটা সাইড দেয় নাই। তো যখন ট্রেনার আসতো, উনি আমাকে বিভিন্ন কাজে বিজি রাখতেন। এটা হয় আসলে, কারণ অ্যাকচুয়ালি ভাই এখানে কেউ কাউকে জায়গায় দেয় না ভাই, জায়গাটা করে নিতে হয়, জায়গাটা এখানে করে নিতে হয়। তো তখন তো উনি যতই আমাকে ইগনোর করতো, আমি কিন্তু আমার কনসেন্ট্রেশন থাকতো ওইদিকে। উনি আমাকে কোনো কাজ দিলে তাড়াতাড়ি শেষ করে আবার গিয়ে বসতাম, আবার বলতো ভাই একটু পানি খাও,
আচ্ছা, এইভাবে আমাকে বিভিন্নভাবে ব্যস্ত রাখতো। হ্যাঁ ব্যস্ত রাখতো। তো এইভাবে করতে করতে একদিন আমি ওনার সাথে বসলাম যে স্যার আমারটা দরকার, আমার এটা লাগবে, কি করব, তা কি করবেন? তখন উনি বলল ঠিক আছে তুই এটা না, আমি অপটিটেক্স জানি, তুই অপটিটেক্সটা শিখ। মানে সে যেটা জানে সেটা শিখতে Exactly. বলতেছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে তখন অপটিটেক্স এতটা মানে ছিল না, ফেমাস না। মাত্র আসছে অপটিটেক্সটা Industry. নতুন, তখন এতটা চিন্তা না লোকজন, ইন্ডাস্ট্রিগুলো অপটিটেক্স সম্পর্কে জানতো না। জানতো না। তো উনি হয়তো ভাবছে যে অপটিটেক্সটা ডাউন হয়ে যাবে, ও এটা শিখুক, কি যায় আসে। তো বললাম যে তাহলে কিভাবে? তো বললো তোর কম্পিউটার লাগবে। উনি কনফিগারেশন দিল, এই কনফিগারেশন লাগবে। এটা কত সালের দিকে? এটা হচ্ছে 2012 সালে। 12 সালের দিকে। হুম। ফাইন। তো কনফিগারেশন দিল, আমি ওইভাবে পিসি বানাইলাম। প্রায় 34,000 টাকা গেছে ওই সময়। ওই সময় 34,000 টাকা অনেক। হ্যাঁ অনেক। তো আমার একটা ছোট একটা ডিপিএস ছিল, ওটা ভেঙে ওইটা করলাম। মানে এইগুলা একটা ডিপিএস ছিল, হ্যাঁ সেটা ভেঙে তারপর কেরিয়ারের জন্য একটা কম্পিউটার কিনলেন। একটা কম্পিউটার কিনছি 34,000 টাকা। তো এইখানে কিন্তু আমি একটু বলি লার্নারদের জন্য, যারা আমাদের পডকাস্ট দেখেন, আসলে সো এইটা হইতে পারে যে আসলে আপনার টাকাই আপনার অ্যাসেট না। হ্যাঁ, কারণ টাকাটাকে যদি আপনি স্কিলে কনভার্ট করেন, এইটা হলো আপনার অ্যাসেট। বিকজ টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, বিভিন্ন কারণে ইয়েও হতে পারে, কিন্তু আপনার যে লার্নিংটা আছে সেইটা যদি থাকে, সেটা লাইফ টাইম কাজে দেয়। এই যে একটা ডিপিএস ভেঙে কম্পিউটার কিনলেন, ওই সময় তো মানুষ সব বিক্রি করে আরো ডিপিএস করে। অ্যাকচুয়ালি ভাই আমি এখানে আর একটু অ্যাড করি, বাট ওই সময়টা আমার জন্য এত সহজ ছিল না, একটা কম্পিউটার কেনা এত সহজ ছিল না। কারণ হচ্ছে আমার একটা বেবি ছিল, মানে মাঝে মাঝে আপনি তখন বিয়ে করেছিলেন? আচ্ছা। তার আগেই তো আমার বেবি ছিল ওই সময়। তো ওই সময় মানে মাঝে মাঝে ওর যে দুধ কেনার জন্য আমাকে ধার করতে হইতো। আচ্ছা। তো ওই অবস্থায় একটা ডিপিএস ভাঙা, মানে মাসে 2,000 করে রাখতাম, অনেক কষ্ট হইতো, 2,000 রাখা টাফ ছিল। তো ওইটা ভেঙে আমি একটা কম্পিউটার কেনা, এটা মানে এই ডিসিশনটা আপনি অনেকেই এত আমাকে স্ট্রং ডিসিশনটা পাগল কিভাবে বলছে। নিলেন? ভাই আমি তো আগেও বলছি যে আমার টার্গেটই হচ্ছে এসি রুমে যাওয়া। এখন এখানে আমি যা করতেছি সব ইনভেস্ট। আচ্ছা আচ্ছা। আমি মনে করছি যে এটা আমার ইনভেস্ট। তো তখন পিসিটা নেওয়ার পরে কি কি লাগবে, ওই আইডিবি ভবন থেকে ওনাকে ফোন দিলাম যে স্যার আমি তো কিনতেছি, কি কি লাগবে একটু ওনাকে বলে দেন। তো উনি সব কিছু কি বলে দিল, কম্পিউটার সব বলে দিল যে এটা এটা দেন। তো এটি সব কিছু নেওয়ার পরে ওনার বাসায় চলে গেছি। আমার বাসা হচ্ছে মিরপুরে, আর ওনার বাসা হচ্ছে জিরানি বাজার। অনেক দূর, কই মিরপুর আর কই 34 কিলোমিটার জিরানি বাজার। ওই পিসিটা সাথে নিয়ে ওখানে গেছেন? উনি তো বলে না যে কি কি লাগবে, আমি সব নিয়ে গেছি, মানে মনিটর মাউস আচ্ছা আচ্ছা। সব নিয়ে ওনার বাসায় চলে গেছি। তো উনি দেখে তো আমার অবাক, এত কিছু জানতে পারলে না, তোরা বলছি কম্পিউটার নিয়ে আসতে, সফটওয়্যার ইনস্টল করে দিবে। হ্যাঁ। তো আমি তখন কম্পিউটার মনে করতাম সব কিছু মিলে। আচ্ছা আচ্ছা। তারপর উনি ওনার একটা বাইসতে ছিল আলমগীর নাম, তো ও সফটওয়্যারটা ইনস্টল করে দিল। তো সফটওয়্যার তখন খুব সহজে নেয় নাই, অনেক ব্যাক পেতে হয়েছে। উইন্ডোজ এক্সপি ছিল তখন, উইন্ডোজ এক্সপিতে। পরে সফটওয়্যারটা ইনস্টল হইলো, কিছুদিন কাজ করার পরে সফটওয়্যার আর ওপেন হয় না, হয় না। পরে ওনাকে আর ওইভাবে পাই না। দেন কি করলাম, ওইখানে জব অবস্থায় উনি একদিন আমাকে অফার করলো সিনাতে। হ্যাঁ উনি কি ওখানেই ছিল তখন? তখন উনি এখান থেকে সিনাতে চলে গেছে, মানে তার সিনহা। হ্যাঁ তখন আমি এখানে এই ডানা বটমে তখন আমি নিজেই লিড দিচ্ছি। আচ্ছা। উনি যখন চলে যাওয়ার পরে আমি ডানাতে স্যাম্পল ডিপার্টমেন্ট এবং এই প্যাটার্ন ডিপার্টমেন্ট আমি লিড দিচ্ছি। ওনার কাছ থেকে কিন্তু আমার প্যাটার্নের অনেক কাজ শিখা, মানে প্যাটার্নের যে টেকনিকগুলো ওনার কাছ থেকে শিখা, উনি শিখাইছে ওখানে, উনি শিখেছে। ইন দ্য মিন টাইম আমি আবার কি করছি, উনি ওখান থেকে সিনহাতে চলে আসছে। আচ্ছা। ইন দ্য মিন টাইম এই মাঝখানে কিন্তু 1 বছর ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। ইন দ্য মিন টাইম আমি কি করছি, আমার বেশ কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা হইলো। তো আমি ওদের কাছে জানতে চাইলাম যে বিজিএমই নাকি ইউনিভার্সিটি আছে, সেখানে কী করে আসলে।
তো বললো যে এটা 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 এটা। তো একদিন আমি গেলাম জাস্টিফাই করার জন্য উত্তরা। হ্যাঁ, তখন কিন্তু এইগুলা কিন্তু এত পপুলারিটি ছিল না। আচ্ছা। এবং যে ইন্ডাস্ট্রি যে একটা সাবজেক্ট আছে এটা নিয়ে, বা ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে, তখন কিন্তু এত কিছু এতটা পপুলার ছিল না, কেউ জানতো না। গার্মেন্টসের জবটাকেই মানুষ একটু ইগনোর করতো, মানে একটু অন্যভাবে দেখতো। কেউ যদি বলে ছেলে কি করে গার্মেন্টসের চাকরি, তাহলে ওর মেয়েই পাইতো না। ভাগ্য ভালো যে আপনি বিয়ে করে ফেলছিলেন। আচ্ছা, ওইরকম ছিল তখন। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আমি একদিন গেলাম বিজি ইউনিভার্সিটিতে। তো আমি জানতে চাইলাম যে অ্যাকচুয়ালি আমি তো টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমার কি করা উচিত। তো ওনাকে একটা সাজেস্ট করলো যে 6 মান্থের একটা ফিটিংসের উপরে একটা কোর্স আছে 6 মান্থের, সেটা 18,000 টাকা তখন ওইটাও করলাম। আচ্ছা, ওইটা করলাম কিভাবে, ওয়াইফের একটা চেইন বিক্রি করে, চেইন মানে গোল্ডের চেইন বিক্রি করে। তখন কিন্তু এক ভরি গোল্ডের দাম হচ্ছে কত, 24,000 মেবি ছিল, নাকি 18 থেকে 24,000 ছিল আর কি, এরকমই ছিল আসলে। হ্যাঁ। তো একটা গোল্ড মানে ওয়াইফের একটা জিনিস সেল করে আপনি নিজে এই ডিসিশনটা নিলেন, এটা ক্যারিয়ারের প্রতি একদম ক্রেজি না হলে এই জিনিস করার কথা। এক্স্যাক্টলি, যেখানে মানুষজন সব বিক্রি করে আরো ওয়াইফরে গোল্ড দিয়ে হ্যাপি রাখতে চায়। ঠিক আছে, এনিওয়ে দেন আমি কোর্সটা করলাম, মানে ফিটিং প্লাস ডেভেলপমেন্ট। এখানে আমি একটু অ্যাড করতে চাই। আমি বলবো কি যে এই যে আপনার এখানে আমি আপনার ওয়াইফকে অনেক বড় একটা থ্যাংক ইউ দিতে চাই, বিকজ প্রত্যেকটা পুরুষের সাকসেসের পিছনে না তার ওয়াইফদের অনেক কন্ট্রিবিউশন থাকে। এক্স্যাক্টলি, নো ডাউট। প্রত্যেকটা মানে মানুষের সাকসেসের পিছনে তাদের ওয়াইফদের অনেক বড় কন্ট্রিবিউশন থাকে। এইখানে আমি বলবো ডে ইন ডে যদি আপনার হাজব্যান্ডের সাকসেসের জন্য, যদি এটা অন্য অ্যাডভাইস হয়ে যাচ্ছে তারপরও আমার দেওয়া উচিত, যদি কারো হাজব্যান্ডের সাকসেসের জন্য একটা মেয়ের সর্বোচ্চ লেভেলের ত্যাগ করা উচিত, সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দেওয়া উচিত। যদি হাজব্যান্ডের সাকসেসটা আছে মানে আসে বা হয়, তখন কিন্তু ফুল ফ্যামিলি সহ ভালো থাকা যায়। এক্স্যাক্টলি। আর যদি হাজব্যান্ড লুজার হয় তখন কিন্তু অ্যাজ এ ওয়াইফ হিসাবেও কিন্তু সে লুজার, এবং সে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারবে না, বিকজ প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি হলো তার হাজব্যান্ড। এবং ঠিক আছে, বর্তমানে ওমেন্সরাও অনেক কিছু করছেন, তবে এই ধরনের যেই বিষয়গুলো হয়, হ্যাঁ, কেরিয়ারের পিছনে কেরিয়ারের সাপোর্ট দেওয়া বা একটা ভালো কিছু করার জন্য মানে এটা হাসি মুখে করা উচিত। এক্স্যাক্টলি। তো আমি মনে করি যে যারা আছেন আপনারা আপনাদের হাজব্যান্ডের সাকসেসের জন্য অবশ্যই ধৈর্য ধরবেন, সাপোর্ট করবেন, অনেক কঠিন সময়ও পাশে থাকবেন, তাহলেই আপনার হাজব্যান্ড মেন্টালি সাপোর্ট পাবে এবং উইলিংলি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে। কারণ আপনাদের সাপোর্টটাই মানে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আশা করি এটা সবাই করেন এবং করবেন। তারপরে কি হলো, চেনটা যখন আপনি নিয়ে সেল করলেন, ভাবি কি মন খারাপ করেছিল? সেল করার পরে আমি বলি ওখানে ও একদিন ভাত খায় নাই, মানে না খেয়ে। তারপরে একদিন রাতে আমি বললাম, দেখো এটা তো সামান্য একটা চেন, বাট আমি যদি ক্যারিয়ারে সাকসেস হতে পারি, তুমি তো চেনের উপরে শুয়ে থাকবা, তখন তোমার প্রয়োজন হবে না। তো তখন ওই কথা বলার পরে তখন বলছে যে দেখো তোমার এখন পর্যন্ত যা করছে আমি কোনো কাজে বাধা দিই নাই, কারণ তার আগে যে আমি ডিপিএস ভেঙে কম্পিউটার করলাম তখনও কিছু বলে নাই। তো এখন তো অ্যাকচুয়ালি একটা মেয়ে মানুষের শখ থাকে গোল করে কোথাও ঘুরবে, তুই যখন শখটা নষ্ট হয়ে যায়, এক্স্যাক্টলি ইমোশনাল ব্যাপার, তো এটা একটা ইমোশনাল উপরে আঘাত মেয়ে মানুষের। না, এটা অবশ্যই তাদের প্রথম কয়েকদিন একটু মন খারাপ ছিল, তারপরও আমাকে অতটুকু স্যাক্রিফাইস করছে। তারপর আমি কোর্সটা করলাম। বেসিক্যালি কোর্সটা ছিল আপনার গার্মেন্ট ফিটিং এর উপরে, ফিটিং যেটা এক্স্যাক্টলি, যেটা হলো অ্যাজ এ টেকনিশিয়ান যে কাজটা, অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে যে কাজটা দরকার আছে, এই কোর্সটা মেবি এখন নাই, এখনো আছে না, এখনো অনেক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ফিটিং নিয়ে এখনো কোর্স আছে। সো এখানে একটু বলে রাখি যে এক্স্যাক্টলি গার্মেন্টস টেকনিশিয়ান যেই ব্যাপারগুলা, এটা হয়তো আগে একটু কম ছিল, কিন্তু এখন কিন্তু বড় বড় গার্মেন্টসে এবং যারাই এই বিজনেসে আছেন সব জায়গায় কিন্তু টেকনিশিয়ান প্রয়োজন হয়, বিকজ টেকনিশিয়ান না একটা টেকনিক্যাল বিষয়। এক্স্যাক্টলি। সো এইটা আসলে
যারা এই ইয়ে থেকে আসেন, ধরেন যারা একদম স্যাম্পল থেকে আসেন বা কাজটা প্র্যাকটিক্যালি করে আসেন, ওরা টেকনিক্যাল ব্যাপারগুলো না অনেক ইজিলি ক্যাচ করতে পারে বা ধরতে পারে। এর বাইরেও যদি কেউ এই কাজটা শিখতে চায়, সেও শিখতে পারে। কাজ শিখলে মানে সবাই শিখতে পারে। তবে বেশিরভাগই আমি বিভিন্ন কোম্পানিতে দেখেছি যারা একদম হেল্পার, প্যাটার্ন, তারপরে আরও যেই ফ্লোরে কাজ করে করে একটা সময় যে টেকনিশিয়ান যারা হয়, তাদের টেকনিক্যাল নলেজগুলো অনেক বাস থাকে এবং অনেক পারফেক্ট থাকে। ওকে, দেন আপনি হলে এইখানে করার পর হ্যাঁ, এইখানে মাঝখানে আমি আরেকটা বিষয় অ্যাড করি, কারণ এই যে এত কিছু আমি করে ফেলছি, ডিপিএস ভেঙে ফেলছি, ওয়াইফের সেন বিক্রি করে ফেলছি, এটার ইন্সপিরেশনটা আমি কোত্থেকে পাইছি এটা একটু বলি, কারণ এটা বললে সবাই একটু বুঝতে পারবে। একদিন গুলিস্তানে একটা কনফারেন্স হল আছে, সেখানে একটা মোটিভেশনাল কনফারেন্স হবে। তো ওই কনফারেন্স দিবেন হচ্ছে, স্পিচ দিবেন হচ্ছে একজন ডক্টর। উনি একাধারে ডক্টর, টিচার এবং নিজেও অনেকগুলা কোম্পানির সাথে ইনভলভ। তো আমার খুব জানার ইচ্ছে যে এটা কি মোটিভেশনাল স্পিচটা কি। এই জন্য আমি 300 টাকা টিকিট কেটে জয়েন করলাম। তখন এগুলোর কিন্তু অনেক ডিমান্ড ছিল, বুঝছেন। জয়েন করার পরে ওনার কথাগুলো আমার আস্তে 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 অনেক হিট লাগা শুরু করলো। একটা পর্যায়ে উনি বলল, হু আই এম, আমি কে। আমার কথাটা খুব লাগছে। তো একজনকে ডেকে বলল যে হু আই এম, এটার অর্থ কি। আমি কি, আমি মানুষ। নো, তুই মানুষ না। আচ্ছা, তোমার শার্টটা কে দিছে? উনি বলতেছে বাবা দিছে। তোমার গড়ি কে দিছে? বাবা দিছে। জুতা কে দিছে? অমুক দিছে। তাহলে তোমার কি? হু আই এম মানে এই যে মানুষ হিসেবে যে কি করতে পারো, এটা তুমি বিশ্বাসই করতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করছে যে সাবধান, সীমা লঙ্ঘন করো না। এটা কেন করছে জানো? কারণ মানুষ সব পারে, সীমা লঙ্ঘন করতে না করছে। এই জন্য সীমা লঙ্ঘন করতে না করছে। কারণ আল্লাহ কিন্তু আরেকটা আয়াতে বলছে, ওমা উতীতু মিল্লা খলিল, যে আমি আমার জ্ঞানের কিছু অংশ মানুষকে দিছি। তো যে আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করছে, তার জ্ঞান থেকে কিছু অংশ যখন মানুষকে দিছে, সে কি না করতে পারে। তো সে যদি কিছু না করে, সেটা তার ব্যর্থতা। এই যে তার কথাগুলো আমার যে একটা মানে মোটিভেট কাজ করছে ভিতরে, তখন থেকে আমার এগুলো শুরু করছি যে না, আমি পারবো। আমার একটা বিশ্বাস ছিল সব সময় যে আমি পারবো। আমি এখন যত কিছুই হারাই, যে আমি আমার কেরিয়ারে সাকসেস হতে পারবো, এটা আমার বিশ্বাস ছিল। তো এটা আরেকটা থিং, যে আপনাকে বিশ্বাস রাখতে হবে, নিজের উপর আস্থা রাখতে হবে, কনফিডেন্ট। এই জিনিসগুলো এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি ওখানে কোর্সটা শেষ করলাম। শেষ করার কিছুদিনের মধ্যে ওনার সাথে আবার যোগাযোগ করলাম। তো বললাম যে স্যার, আমার তো এখানে জয়েন ভালো লাগতেছে না, যদি। কার সাথে যোগাযোগ করলেন? ওই যে ম্যানেজার ছিল, মিস্টার আমিনুল স্যার, আমিনুল সাহেব, উনি এখনো আছেন। উনি কোথায় ছিলেন? ডানাতে ছিলেন। দেন উনি সিনাতে চলে গেছে। ও, ডানা থেকে সিনাতে আসছেন। হ্যাঁ। উনি কি এখনো কি সিনাতে আছেন? এখনো আছেন। এটা তার জন্য, স্যারের জন্য এটা অবশ্যই একটা ইন্সপিরেশন হবে। ওনার সাথে কথা বললাম, ফোনে কথা বললাম যে স্যার, আমার তো এখানে জবটা চেঞ্জ করা উচিত। তো উনি বলল ঠিক আছে, আসেন। গেলাম। তো সেদিন ঘুরে দেখালো ফ্যাক্টরিটা, পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখালো। ওইটা তো অনেক বড় একটা ফ্যাক্টরি। তখন কিন্তু এটা সিনা ছিল না। তখন ছিল কি? তখন ছিল লিবার্টি। ও লিবার্টি। আচ্ছা আচ্ছা। লিবার্টি থেকে কিন্তু সিনা এই 2016 সালে কিনে নেয়। আচ্ছা আচ্ছা। তো সিনা কিনে নেওয়ার পরপরই আমার জয়েনটা হয় ওনার মাধ্যমে। তো উনি আমাকে প্যাটার্ন মাস্টার হিসেবেই জয়েন করায়। তা আমি প্যাটার্ন মাস্টার হিসেবে ওখানে মোটামুটি 6 মান্থ যখন কাজ করি, সামহাও উনি রিজাইন করে, আমিনুল স্যার। রিজাইন করার পর আমার মনটা খুবই খারাপ ছিল, যে অ্যাকচুয়ালি উনি চলে যাবে এই মুহূর্তে, আমি মনে হয় জব করতে পারবো না, কে না কে আসবে। তো এরকম কি হয় ইন্ডাস্ট্রিতে, যে টিম লিডিং বা রিপোর্টিং কেউ চেঞ্জ হইলে পরবর্তীতে অনেকটা চেঞ্জেস আসে? এটা হয়। এটা কীরকম হয় আমি বলি। অ্যাকচুয়ালি এই জিনিসটা যারা গ্রুপিং করে তাদের জন্য প্রবলেম। আচ্ছা আচ্ছা। কীরকম, ধরেন আপনি কোথাও গেলেন,
আপনার গ্রুপ নিয়ে গেলেন, আছে না আমার কিছু মানে বিশ্বস্ত স্টাফ আছে, আমি তাদেরকে নিয়ে গেলাম, তো তাদের জন্য প্রবলেমটা হয়। কেন হয়? আপনি যখন আপনার গ্রুপ নিয়ে যাবেন, তারা যদি ভালো কাজ না করতে পারে, বাট আপনি তাকে সাপোর্ট দিয়ে নিচ্ছেন, কিন্তু সেটা কতদিন? আপনি যখন চলে আসবেন তখন কিন্তু সে বিপদে পড়ে গেল, তখন অটোমেটিকলি সে হয় চাকরি ছেড়ে দেবে, না হয় আপনি তাকে নিয়ে আসতে হবে। এই প্রবলেমগুলো হয়। যেহেতু আমাকে আমিনুল স্যার নিয়ে গেছে, তখন আমার একটা টেনশন ছিল যে আমি জবটা করতে পারবো কিনা। আবার নিজের উপর বিশ্বাস ছিল, আমি তো আমার যোগ্যতা এখানে কাজ করব, এখানে কার কি আসে যায়, আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে কেউ কিছু বলবে না। মজার বিষয় কি জানেন, উনি যখন চলে গেছে কিছুদিন মানে সপ্তাহখানেক, যেহেতু আমার ওয়ার্কারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমি লাইন চিফ ছিলাম, সুপারভাইজিং করছি, সেই ক্ষেত্রে আমি এই অর্গানাইজ করলাম এই স্যাম্পল সেকশনটাকে। তো স্যার যখন রিজাইন দেয়, অ্যাকচুয়ালি রিজাইন দেওয়ার কারণ ছিল স্যারের বাবা খুব অসুস্থ ছিল, তো ইন্ডিয়া নিয়ে যাওয়া লাগবে, সেই জন্য উনি রিজাইনটা দেয়। তো দেন আমি মোটামুটি স্যাম্পল সেকশনে সবার সাথে কাজ শুরু করি, কাজ করতেছি। তো এইটা আবার সবাই দেখতেছে যে না, ও তো ভালো করতেছে, ওকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। বিশেষ করে জাকির স্যার, যে মার্কেটিং হেড ছিল আমাদের, জাকির স্যার জাকির স্যারের সাপোর্ট না হলে আসলে আমার এই পর্যায়ে আসা কঠিন ছিল। দেন আমি মোটামুটি স্যাম্পলিংটাকে এমনভাবে গুছাই নিয়েছি, জাকির স্যারকে একটা বড় করে থ্যাংক ইউ দেওয়া উচিত। এক্স্যাক্টলি। ইন দ্য মেইন টাইম একজন শ্রীলঙ্কান সিউ জয়েন করলো। আচ্ছা, তখন আমার প্রমোশনটা আটকে যায়। তাই? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমাকে প্রমোশন দিছিল ওখানে। তো প্রমোশনটা আটকে দিল, উনি আর একটু জাস্টিফাই করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি জাস্টিফাই করতে করতে 3 মাস পার হয়ে গেছে, 3 মাসের পরে উনি নাই। তারপর আরেকজন সিইও স্যার আসলেন, বাংলাদেশি সিইও আতিকুর রহমান মানিক স্যার। ও আমাদের স্যার, সিইও স্যার। ও মাই গড। তো উনি আসার পরে মোটামুটি আমাকে অবজার্ভ করলেন কয়েকদিন, তার কয়েকদিনের মাথায় আমার ইনক্রিমেন্টটা হয়ে যায়। পাশাপাশি স্যারের অবজারভেশন, আমি যেহেতু চিনি পার্সোনালি স্যারকে, স্যারের অবজারভেশন পাওয়ার এবং আরও যেই যেই ইনিশিয়েটিভগুলো উনি নেন, একাধারে উনি সবাইকে ইন্সপায়ার করেন, অন্যদিকে সবার থেকে রাইট যে পারফেক্ট যে আউটপুট নেওয়া দরকার, এটা উনি ভালো পারেন, 100% বুঝেন। 100% এক্স্যাক্টলি। ওকে, দেন তো স্যালারি তখন আমার 25 ছিল, 25। তো 25 থেকে আমার 45 হয়ে যায়। আচ্ছা, ওকে। আমি একজন প্যাটার্ন মাস্টার থেকে অ্যাসিস্ট্যান্ট স্যাম্পল ম্যানেজার, তার কিছুদিন পর মানে 1 ইয়ার্স হয় নাই আমার প্রমোশন হওয়ার, 1 ইয়ার্স হয় নাই, তার মধ্যে আমাকে সিইও স্যার হেড অফ ডেভেলপমেন্ট আরেকটা পদবি দিয়ে দিল। এর মাঝখানে উনি বেশ কিছু ট্রেনিং করেছে আমাদেরকে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্ডাস্ট্রিতে আসবেন, স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। স্কিল ডেভেলপমেন্ট মানে স্যার নিজে ইনিশিয়েটিভগুলো নিয়ে ধরে ধরে করার জন্য কি কি করতেন আসলে, এটা একটু জানার ব্যাপার আছে। প্রথমত হচ্ছে উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ওকে, তারপরে লিন ম্যানেজমেন্ট, ওকে, এরপরে হচ্ছে আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তারপর আপনার প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট, আরেকটা ফ্লো হচ্ছে কনভেন্স। ওকে, এই কনভেন্স ম্যানেজমেন্ট মানে আপনি কিভাবে বায়ার কনভেন্স করবেন, কিভাবে আপনি ওয়ার্কার কনভেন্স করবেন, কিভাবে আপনি বায়ারকে কনভেন্স করে আপনার স্যাম্পলটাকে ওয়ান শটে অ্যাপ্রুভ করে নিয়ে আসবেন। এই ডেভেলপমেন্টগুলো, এই স্কিল ডেভেলপমেন্টগুলো সিইও স্যার থেকে নেওয়া। ওকে, তার মানে অনেকগুলা স্কিল মানে পরপর যেগুলা দরকার আসলে এক্স্যাক্টলি প্রত্যেকটা ভ্যালুয়েবল ইনসাইটই কিন্তু স্যার আপনাদেরকে শুরুতেই দিলেন। এক্স্যাক্টলি। তো উনি শুধু এই ফ্যাক্টরির ভিতরে যে ট্রেনিং না, বিষয়টা তা ছিল না। তাহলে উনি কি করছে, আমাদেরকে ট্যুরে নিয়ে যেত। ও ইন্টারেস্টিং। কক্সবাজার, আমার প্রথম ট্যুর ছিল কক্সবাজার ওনার মাধ্যমে, লাইফের প্রথম। অথচ আমি চট্টগ্রামে, আমার স্টুডেন্ট লাইফ ছিল চট্টগ্রাম, আমি কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারেন নাই। ঢাকা আসার পরে উনি প্রথম কক্সবাজার নিয়ে গেছে, সেশন ভাগ করে দিছে। কিরকম, ব্রেকফাস্টের সময় আধা ঘন্টা ট্রেনিং, লাঞ্চের সময় 1 ঘন্টা ট্রেনিং, আবার ডিনারের সময় 2 ঘন্টা ট্রেনিং। মানে ট্রেনিংটা যে হইছে মানে একটা এনজয়েবল এর মধ্যে দিয়ে, এক্স্যাক্টলি, মানে জিনিসটাকে যেন
আমি মেমোরাইজ করতে পারি, আবার আমার লার্নিংটা যেন একদম মানে লার্নিং আউটকামটা যেন একদম বেটার ওয়েতে আসে। সো এটা হয় কি, এটা ভাই সবার মাথা থেকে আসে না, একটা ডিফারেন্ট আইডিয়া। মানুষ কি করে যে হ্যাঁ আমি ট্রেনিং করাইলাম, ওকে এক জায়গায় পাঠিয়ে দিলাম, ট্রেনিং করালাম, ওর এটা করলাম, বা জোর করে ওর উপর একটা ট্রেনিং চাপাই দিলাম। কিন্তু এইটা একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ, যে তোমাকে ট্রেনিং করাবো, ট্রাভেলও কিন্তু একটা লার্নিং, একটা বেটার এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তোমাকে ট্রেনটা করাবো, যেটা তুমি যেটার আউটকামটা একদম নেক্সট লেভেলের আসবে। সো পরে আচ্ছা আমরা শুনবো ট্রেনিং, আর তার আগে এটা শুনে নিই, ট্রেনিং থেকে আসার পর আপনার কাজের প্রতি, কোম্পানির প্রতি কিরকম লয়ালিটি ক্রিয়েট হইলো? মানে এইটা তো আর বলার কিছু রাখে না, কারণ তখন মনে করেন যে আমি যে সকালবেলা অফিসে ঢুকতাম, যে আমি যে লাঞ্চ টাইম হয়ে গেছে এটা ভুলে যেতাম, আমার বাসা যেতে হবে এটা ভুলে যেতাম। কাজের প্রতি মোটিভেশনটা এত বেশি মোটিভেশনটা চলে আসছে, মানে 3 মাস, মানে ট্যুর থেকে আসার পরে 3 মাস কাজ ছাড়া কোনো কিছু নাই। লাস্ট এমন হয়েছে, আমি সিনেতে থাকা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাকে অফার করা শুরু করলো। এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমি যখন সিনে থেকে জবটা রিজাইন করি, লাস্ট 3 ইয়ার্স আমার স্যাম্পল রিজেকশনের কোনো রেকর্ড ছিল না। হেভি অ্যাচিভমেন্ট এটা শুধু এটার জন্য, তার মানে আপনার অপরচুনিটি অনেক 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 ক্রিয়েট হচ্ছিল। আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং হাউস ZXY থেকে অফার করে, সিনা জিক্স থেকে অফার করে, তারপরে আরো দুই একটা বাইং হাউস থেকে আমাকে অফার করে। কিন্তু এইখানে আপনি চলে আসেন। হ্যাঁ, আমরা এইখানে একটা অবশ্যই যেটা সবচেয়ে ক্রেডিট না দিলেই নয়, আমরা অবশ্যই আমাদের সিও স্যারকে অবশ্যই ক্রেডিট দিতে হয়, বিকজ ওনার যেই ট্রেনিংয়ের মডিউল এবং ওনার যেই গাইডলাইন্স, এটা যে কোনো কাউকেই মোটিভেট করে, ডিফারেন্ট লেভেলে আসলে ইন্সপায়ার করে। এই জন্যই হয় কি যে আমরা দেখি অনেক ইন্সপায়ার, যারা আমাদের ইন্সপায়ার করেন, যারা ইন্ডাস্ট্রির লিডার, এক একজনের লিডারশিপ এক এক রকম। এক্স্যাক্টলি, কেউ আসলে কাজটাই শিখায় ভালো লাগার মধ্যে দিয়ে শিখে, আবার কেউ আসে একটা কাজই শিখায় জোর করে, ধমক দিয়ে বিভিন্নভাবে শিখায়, রাইট, একটা প্রেশার ক্রিয়েট করে শিখায়। তো লার্নিংটা যদি একটা সুন্দরভাবে হয়, সবাই লার্ন করতে চায়, সবাই কেরিয়ারে আগায় যেতে চায়, তবে সেইটারও একটা ওয়ে থাকে। সো আমার কাছে মনে হয় আপনার এই যে এতগুলো স্যাম্পল রিজেকশন না হওয়ার পিছনে যেই সবচেয়ে বড় কারণটা ছিল, সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্টগুলো ওইভাবেই হয়েছে, যার জন্য আপনার আউটকামটা ওই লেভেলের আসছে। এক্স্যাক্টলি। ওকে, তো এইখানে যখন আমার এই অপরচুনিটিগুলো আসা শুরু করে, আমি একদিন স্যারকে শেয়ার করি যে স্যার আমি তো মনে হয় এখানে বেশি দিন কাজ করতে পারবো না, আমার চলে যেতে হবে। আমাকে একটা ধমক দিছে। তখন আমি আবার জাস্টিফাই শুরু করি যে অ্যাকচুয়ালি এতগুলো অফার, আমি কোনটা বেটার। তো একদিন এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ এখন যেখানে আছি, ওকে, তো এটা শুরুতে একটা ট্রেডিং হাউস ছিল, আচ্ছা, শাম্মা সোর্সিং নামে, শাম্মা না বাসুনি ফ্যাশন নামে ছিল। ওকে, তো ওইখানে একজন মার্চেন্ডাইজার আমাকে জবটা অফার করে। তো আমি এটা ভালো করে জাস্টিফাই করলাম, বায়ারটা সম্পর্কে, ব্র্যান্ডটা সম্পর্কে ভালো করে জানার পরে আমার কাছে মনে হইলো যে এখানে আমি ফিউচার কিছু একটা পাবো, যে আমার একটা ফিউচার হবে। তো দেন একদিন রিজাইন করলাম সরাসরি, আমার রিজাইনটা নিল না। পরে আমি, যিনি হেড ছিল আমার ইমিডিয়েট বস, ওনাকে বললাম আমি কিন্তু জবটা কন্টিনিউ করব না। মজার বিষয় কি, তার কয়েক মাস আগে কিন্তু আমাকে একটা নতুন ল্যাপটপ দিছে। ও আচ্ছা আচ্ছা, আমি যেন আরো ইজিলি স্মার্টলি কাজগুলো হ্যান্ডেল করতে পারি। তারপরও অ্যাকচুয়ালি অপরচুনিটি, এটা তো মানে কেরিয়ার অপরচুনিটি, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তো ওইখানেই কোম্পানি আমাকে অনেক কিছু দিছে, আমার যে কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু ওখান থেকে শুরু। বিশেষ করে সিউ স্যার, ওনার কথা বারবারই বলতে হবে, সবসময় বলবো এবং সবসময় বলি। তো তারপরে আমি রিজাইনটা দিয়েই দিই এবং স্যালারি পাওয়ার পরে ওখান থেকে চলে আসি। তো সবাই আমাকে প্রচুর মিস করছে। তখন আমি যখন এই ব্র্যান্ডে এসে জয়েন করলাম, মানে আমি কিছুতেই আমার কাজে মন বসাতে পারতেছি না যে আমি কি করব, কিভাবে ওদের সাথে। আপনাকে মিস করছি, আমি মিস করছি খুব বেশি, ওরা তো আরো বেশি মিস করছে, কারণ আমি আসার পরে ওই ডিপার্টমেন্টটা পুরো এলোমেলো হয়ে গেছিল। তো আমার কাছে বিষয়টা খুবই মানে খারাপ লাগছে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, আমারও কিছু করা উচিত তাদের জন্য। তো একদিন আমি আমাদের মার্কেটিং টিমের সাথে, মানে ব্র্যান্ডের মার্কেটিং টিমের সাথে কথা বললাম যে আমাদের এই বায়ারটা যদি আমরা সিনেতে নিয়ে যাই,
কেমন হয়। আচ্ছা আচ্ছা। তো উনি এটা বললো আসলে খারাপ হয় না, ঠিক আছে ওদেরকে একদিন আসতে বলেন। তো আমি বললাম যে ভাই আমি বলবো না, আপনার সাথে যেহেতু জাকির স্যারের রিলেশন আছে ফোন দেন। তো ফোন দিল, একদিন আসলো, কথা হলো। তো এই যে আমার কথার মাধ্যমেই একটা নেটওয়ার্ক ক্রিয়েট হলো এবং আমাদের এই বায়ারটা সিনাতে নিয়ে গেলাম, আবার আমার যাওয়া শুরু হলো। এখন যাওয়াটা এখন ওখানে যাওয়াটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আমি এখন ওদের বায়ার। আচ্ছা, কিন্তু বিষয়টা আমি ওইভাবে দেখি না। এই যে আমি ওদের সাথে আবার হ্যাঁ, এই যে আমি আবার ওদের সাথে যে কানেক্টিভিটি তৈরি করছি, এইটাই ছিল মূল মুখ্য বিষয়। ওকে, দ্যাটস দ্য গ্রেট থিংস, যে আসলে যেই জায়গাটা থেকে আপনি কেরিয়ার পেলেন বা যারা আপনাকে কেরিয়ার দিল, তাদের ওখান থেকে এসেও দেখা যায় তাদের প্রতি একটা আলাদা লয়ালিটি কাজ করছে। যে কোনোভাবেই হোক চাচ্ছিলেন যে হ্যাঁ আমি যেখানেই থাকি তাদের সাথে কীভাবে কানেক্টিভিটি রাখা যায়। সো যে কোনো একটা অপরচুনিটির মাধ্যমে আবার কানেক্টিভিটি ক্রিয়েট হলো। তো আশা করি এইভাবেই আমাদের নেটওয়ার্কিং হয়, এইভাবেই আমাদের সব কিছু গড়ে উঠে, এইভাবেই অনেক বাধা প্রতিকূলতার মধ্য দিয়েই মানুষের কেরিয়ার এগিয়ে আসে। সো আপনার যেই গল্প আমরা শুনলাম, আসলে আপনার এই কেরিয়ারের পিছনে কয়েকটা আপনার একদম স্ট্রং ডিসিশন ছিল যেটা আপনি নিয়েছেন, তার জায়গায় ছিল, তার পাশে ছিল আপনার পাশে কিছু ভালো মানুষ যারা আপনাকে কেরিয়ারের এই জায়গায় আসতে অনেক বেশি হেল্প করছে। আপনার যে আগে স্যারের কথা বললেন, যিনি আপনাকে প্যাটার্নের কাজ শিখিয়েছেন, যিনি নতুন অপরচুনিটি দিয়েছেন, তারপরে আসলো আমাদের জাকির স্যার, তারপরে আসলো আমাদের সিও স্যার। তো এই যে ওনারা না সবসময় না, যে ইন্ডাস্ট্রির কিছু লিডার যারা থাকেন তারা না আমাদেরকে সবসময় গড়ে দেন, আমরা যেন কিছু করে খাইতে পারি। রাইট। সো এইরকম ইন্সপায়ার যারা আইডল আছেন তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। সো আমরা দোয়া করি তারা যেন আরও অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন সবার জন্য। আর আপনি তো অবশ্যই তাদের জন্য দোয়া করেন এবং তাদের সাথেই আছেন। আপনার যেই জার্নিটা, এইটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারেশন মনে হয়েছে, বিকজ আমরা পড়ালেখা করার পর অনেক স্টুডেন্ট যারা একটু ফ্যামিলিভাবে সচ্ছল না বা বিভিন্ন কারণে পড়ালেখা কন্টিনিউ করতে পারছেন না, এবং তারা যদি চিন্তা করেন যে আমার আসলে কেরিয়ারে কোন জিনিস শেখা উচিত যেটা আমাকে নেক্সট লেভেলে নিবে, ইন্ডাস্ট্রির একটা পর্যায়ে নিয়ে আসবে, তাহলে প্যাটার্ন মেকিংটা তাদের জন্য হতে পারে একটা অন্যতম মাধ্যম। রাইট। সো এই প্যাটার্ন মেকিংটা আসলে একটা এরকম একটা টেকনিক্যাল কাজ যেটার উপরে অনেকগুলা জিনিস ডিপেন্ডেন্ট। রাইট। একটা প্যাটার্ন না হলে প্রোডাকশনে স্যাম্পল যাবে না বা প্রোডাকশনে গার্মেন্টস হবে না। একটা প্যাটার্ন ঠিকমতো না হলে গার্মেন্টসটা বেটার জায়গায় হবে না। একটা প্যাটার্নই ঠিকমতো না হলে ফুল আউটপুট অপরচুনিটি অনেক কিছুই মিস হইতে পারে, বা সামান্য একটু ভুলের কারণেই কিন্তু হাজার হাজার পিসের সমস্যা হতে পারে। এক্স্যাক্টলি। তো এইরকম একটা সিনসিয়ার জায়গায় কেউ যদি নিজেকে প্যাটার্ন মেকার হিসাবে নিয়ে আসে, তো কোম্পানিও তাকে অনেক বেশি কেয়ার করতে চায়, কারণ তার উপর দিয়েই অনেকগুলা জিনিস ডিপেন্ড করে। তো আমরা বলবো এই পডকাস্ট থেকে আমরা যেটা শিখলাম, যে আসলে জীবনে কোনো কিছুই সহজ না। নিজের ডিপিএস ভেঙে একটা কাজ শেখা, ওয়াইফের চেন বিক্রি করে আর একটা কোর্স করা, এরপর মোটিভেশন পাওয়ার জন্য টিকিট কেটে কোথাও যেয়ে জয়েন করা। তো এই যে ইনিশিয়েটিভগুলো আপনাদেরকে ডিফারেন্ট টাইপ অফ আসলে স্টেপ নিতে এবং আপনাদেরকে আরও বেশি স্ট্রং করে তুলবে। জীবনে সাকসেস হওয়ার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা মানুষের তাই করা উচিত। তো সাকসেস যদি আপনি হতে পারেন, আপনার সাকসেসটা সবাই দেখবে, আমাদের সায়েদ ইলিয়াস ভাইয়ের মতো সবাই শুনবে। কারণ আশা করি যে আমাদের সায়েদ ইলিয়াস ভাইয়ের আজকে যেই কথাগুলো আমরা শুনলাম, এই সমস্যাটা আসলে আমাদের একার না। এই বাংলাদেশে হাজারো হাজারো অনেক ছেলে মেয়েদের এই ধরনের প্রবলেমের ভিতরে আছেন, কিন্তু ডিসিশন নিতে পারেন না বা বুঝেন না কোন জিনিসটা করা উচিত। সো আমরা এখান থেকে যেটা বুঝলাম, আসলে লাইফে সাকসেস হওয়ার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটা নিতেই হবে। আপনি যদি কেরিয়ারে ভালো করতে না পারেন, আপনার অনেক ভ্যালু নাই, হু আই এম এর মতো হবে। এক্স্যাক্টলি। তো আপনার ভিতরে যেই দক্ষতা এবং আপনাকে আল্লাহ যেভাবে বানাইছে, আপনি যদি এটাকে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি সেরা হয়ে উঠবেন। আর আপনি যদি এটাকে
ইউটিলাইজ করতে না পারেন, তাহলে আপনার কাছে অনেক অপরচুনিটি, অনেক টাকা পয়সা থাকার পরেও আপনি জিরো হয়ে যাবেন। তো যেই মেধাটা আল্লাহ দিছে সেইটাকে কাজে খাটিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে আগানো যায়, সো সেই মানসিকতা এবং সেই দক্ষতা এবং সেই কনফিডেন্ট প্রত্যেকের থাকা উচিত। সো আমরা সায়েদ ইলিয়াস ভাই, আপনার এই এক্সপিরিয়েন্সকে আমরা চাই ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজে নিয়ে আসা যায়, কাজে লাগানো যায়। বিকজ আপনার যে স্কিল বা আপনার যেই দক্ষতা এবং আপনি যে এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছেন, আপনি যে নিজে জব করছেন, ফাইন, ফ্যামিলি নিয়ে ভালো আছেন, ফাইন, কিন্তু এখন তো আপনার একটা রেসপন্সিবিলিটি হয়ে গেল যে যেভাবে আপনাকে মানুষজন গড়ে দিয়েছে, আপনারও তো একটা দায়িত্ব যে না, ইন্ডাস্ট্রিকেও আমি এরকম, আমারও সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে যে আমিও ইন্ডাস্ট্রিতে কিছু করতে চাই। এবং আপনি জানেন আমরা পড়ানের প্ল্যাটফর্ম থেকে ইন্ডাস্ট্রির অনেক এক্সপার্টদের, যেই সেক্টরে অনেক এক্সপার্ট এবং যেই সেক্টরে সবচেয়ে ভালো করছে, তাকে দিয়ে আমরা হলো পড়ানের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ট্রেন করাই। সো আমি চাই আপনার স্কিলটাকে আমরা আরও ছড়িয়ে দিতে এবং আপনার থেকে যেন কেউ কিছু শিখে যেন ইন্ডাস্ট্রিতে আরও ভালো কিছু করতে পারে। এই জন্যে আমি যদি আপনাকে বলি যে আমাদের পড়ানের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি আমাদের সাথে অপটিক্স প্যাটার্ন মেকিংটা কোর্সটা নিয়ে আসবেন কিনা? হোয়াই নট, অফকোর্স আমি এটা নিব আমার কেরিয়ারের একটা এক্সট্রা অপরচুনিটি হিসেবে। কেন? কারণ আপনি প্রথমে বলছেন যে আমি কাউকে কিছু দিতে চাই কিনা বা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই কিনা, তো আমি তো এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছি যে আমার মাধ্যমে কেউ শিখুক, আমার মাধ্যমে কেউ কিছু জানুক বা ইন্ডাস্ট্রি আমার মাধ্যমে কিছু পাক। তো এটা আমার লাইফের জন্য একটা অপরচুনিটি হিসেবে নিব ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে, তো আশা করি আপনার এই ভ্যালুয়েবল স্কিলটা আমাদের এই ইন্ডাস্ট্রির হাজারো ছেলেমেয়ের যেই প্রবলেম, যেই সমস্যা, সেটার সমাধান হয়ে আসবে। আপনার এই গল্পটা আমাদের যারা লিসনার আছেন প্রত্যেকের জন্য ইন্সপায়ারেশন হয়ে থাকবে। আর আশা করি আপনার স্কিল আমাদের পড়ানের প্ল্যাটফর্মের মাধ্যমে যেন আমরা আরও ছড়িয়ে দিতে পারি, তারাও যেন কাজ শিখে যেন কেরিয়ারের সেরা জায়গায় যেতে পারে। সো আমি নিজেই আজকেই কমিটমেন্ট করতে চাই আপনার মাধ্যমেই আমরা এই পড়ানের প্ল্যাটফর্মে অপটিক্স প্যাটার্ন মেকিং কোর্সটা নিয়ে আসবো, যেন আপনার স্কিলটা যেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরও ছড়িয়ে দিতে পারি, তারা যেন অপটিক্স প্যাটার্ন মেকিংটা শিখে কেরিয়ারে আরও নেক্সট লেভেলে যেতে পারে। আর আপনি আগেই বলেছিলেন যে অপটিক্সটা একটা তখন কেউ আসলে শিখতো না, এই জন্যই আপনাকে শিখাইছে, আর সেই টুলসটাই আসলে আপনার কেরিয়ারের এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু ভাগ্যরও ব্যাপার আছে, নিজের চেষ্টার তো অবশ্যই ব্যাপার আছে। এখন কি আপনি এসি রুমে বসেন? এখন তো ভাই শুধু এসি রুমে বসি না, এসি রুমে ঘুমাই। ওকে, তো আশা করি এখন শুধু আপনি এসি রুমেই না, আপনার এখন আপনার কোম্পানিতে যেই রেসপেক্ট এবং আপনি যাদের সাথে কাজ করেন তাদের আপনার প্রতি যেই রেসপেক্ট, এইটা আসলে এসি রুমের সাথে কম্পেয়ার করলে হবে না। এটা কেরিয়ারের সবচেয়ে সাফল্যর জায়গা যেটা আপনি এখন অবস্থান করছেন। আপনার এই লেসন থেকেই আশা করি সবাই আরও ইন্সপায়ার হবেন। সো আমি শেষ মুহূর্তে বলবো যে পড়ানের যেই যারা লিসেনার আছে, যারা এতক্ষণ আপনাকে শুনলো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমার যে বলাটা, আমার যে মেসেজটা সবার জন্য থাকবে, সেটা হচ্ছে আপনার শুরুতে আমাকে ঠিক করতে হবে যে আমার গন্তব্যটা কোথায়, আমার এম ইন লাইফটা কী, যে আমি কি করতে চাই, আমি কোথায় গিয়ে থামতে চাই। আসলে লাইফটা থামার না, যে আমি কোথায় আমাকে দেখতে চাই একটা সার্টেন টাইমে, এটা হলো মূল বিষয়। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, যে আপনার প্রাতিষ্ঠানিক একটা বড় সার্টিফিকেট আছে, এটা কোনো কাজে লাগবে না। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও দরকার, বাট আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনার ওইটার কোনো মূল্য নাই। ওকে, সেই জন্য স্কিল ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো কিছু হতে পারে। যেমন আমি এখনও কিছু শিখতেছি, আমি সিএলও করলাম, তারপরে আমি ইলাস্ট্রেটর, ফটোশপ করলাম। কেন করলাম? কারণ এটা আমার প্রয়োজন। তো আমার প্রয়োজন মনে হয়েছে যে আমার এই স্কিল ডেভেলপমেন্টগুলো করা লাগবে, এই জন্য আমি করতেছি। তো প্রত্যেকের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনারা চাইলে কিন্তু পারবেন, চাওয়াটা হচ্ছে মূল বিষয়। আপনার চাওয়া যদি ঠিক না থাকে, আপনার যদি কমিটমেন্ট না থাকে, কানেক্টিভিটি না থাকে, তাহলে কোনো প্রবলেম না। কিন্তু আপনার
স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্কিল ডেভেলপমেন্টে আপনি বেশি ফোকাস করলে আপনার কানেক্টিভিটি অটো বাড়বে, আপনার কমিউনিকেশন অটো বেড়ে যাবে। থ্যাংক ইউ। ফাইনালি আপনি আমাদের অনেক ভ্যালুয়েবল ইনসাইট দিলেন। আমি এখন সবার প্রতি বলবো যে জীবনে আসলে থেমে গেলে হয় না, প্রতিবারই অনেক বাধা বিপত্তি আসে, সেগুলা থেকে প্রতিবারই আরও স্ট্রং ডিসিশন নিতে হয় যে তাহলে আমি কেন থেমে গেলাম, আরও বেটার ওয়েতে আমি আগাইতে চাই, আরও বেটার জায়গায় আমি যেতে চাই, কোন কোন ল্যাকিংসগুলো আছে এনি হাউ সেইগুলা রিমুভ করে আমার যেটা নিড সেটা আমাকে পাইতেই হবে, এই ধরনের অ্যাওয়ারনেস নিজেদের ভিতরে থাকা উচিত। তাহলেই জীবনে সফল হওয়া যায়। রাইট। হ্যাঁ, তাহলেই সফলতা আসে। কারণ আপনি যদি স্ট্রংলি না চান, আপনার কাছে সফলতা হেঁটে আসবে না। দ্যাটস, আপনাকে চাইতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে, তাহলেই আপনার কাছে আপনার জিনিসটা আসবে। তো আমরা আশা করি আমাদের এই পডকাস্ট থেকে অনেকগুলো জিনিস শিখলাম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে এবং আমরা যেই কনভারসেশন করলাম এর ভিতর থেকে যদি একটা ওয়ার্ডও আপনার বেনিফিটে আসে, আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্টস দিবেন। আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে পরবর্তী পডকাস্ট বেটার করার জন্য অনেক বেশি হেল্প করবে। আমি পরাণ আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো গল্প নিয়ে আবার আসবো পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।